পশ্চিমবঙ্গ বাদ নেই, পশ্চিমবঙ্গে 31 জায়গায় মক ড্রিল হবে আগামীকাল এবং বাছাই করা হয়েছে সেইভাবেই। চিকেন নেক কেটে ফেলার হুমকি, চিকেন নেক দখল করে নেওয়ার হুমকি, চিকেন নেক থেকে সেভেন সিস্টার দখল করে নেওয়ার হুমকি, এই সমস্ত দিক খতিয়ে দেখে একেবারে বিভিন্ন জায়গায় দেখাবো গ্রাফিক্সের মাধ্যমে আপনাদেরকে যে বাংলায় 31 জায়গা কিভাবে বাছাই করা হয়েছে। সরাসরি চলে যাব আমার সহকর্মী অতনুর কাছে। অতনু, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সীমান্ত এলাকা কিভাবে ভাগ করা হয়েছে? আসলে যখন এরকম কোনো যুদ্ধ পরিস্থিতি হয় তখন চেষ্টা করা হয়, সাধারণত প্রতিপক্ষ চেষ্টা করে সবচেয়ে বেশি ক্ষতি, সবচেয়ে বেশি ক্যাজুয়ালিটি কোন জায়গায় বোম্বিং করলে করা যেতে পারে। মূলত সেই জায়গাগুলো কি কি হতে পারে? ঘন জনবসতিপূর্ণ জায়গা হবে প্রথমত, দ্বিতীয়ত স্ট্র্যাটেজিক্যালি শত্রু ভেঙে পড়তে পারে এইরকম কোনো জায়গা হবে, তৃতীয়ত তাদের প্রতিরক্ষায় ক্ষতি হবে এরকম কোনো জায়গা, সেটা সেনা ছাউনি হতে পারে, সেটা এয়ারফোর্সের ক্যান্টনমেন্ট হতে পারে, সেটা হতে পারে সেটা হতে পারে কোনো বড় থার্মাল পাওয়ার মানে ডিভিসি জলাধার বা ফারাক্কা জলাধার এইরকম কোনো জলাধার, বা নজর রাখতে হবে যে আমাদের কলাইকুণ্ডার মতো জায়গা, এবং স্থাপত্য নষ্ট করে একটা জাতির মেরুদণ্ড গুড়িয়ে দেওয়ার চেষ্টা। তো সেই সব বিষয়গুলো মাথায় রেখেই স্ট্র্যাটেজিক্যালি 31টি জায়গা বেছে নেওয়া হয়েছে আমাদের রাজ্যের। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি 31টি জায়গা কেন বেছে নেওয়া হয়েছে, তার মধ্যে তুমি বলছিলে প্রথমত হচ্ছে চিকেন স্নেক, এই জায়গাটা সবচেয়ে ভাইটাল। এই জায়গাটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে ভারতের জন্য বিপদ। ভারতের একটা পার্ট চলে যাবে উপরে, একটা পার্ট চলে আসবে নিচে। এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই কারণে বাংলাদেশও বারবার এই চিকেন স্নেক নিয়ে কথা বলছে। কেন, কোন জোর দিয়ে কথা বলছে? তার কারণ বাংলাদেশ বিশ্বাস করে তার সঙ্গে চীন রয়েছে, তার সঙ্গে পাকিস্তান রয়েছে। যদি পাকিস্তান থেকেই থাকে, আর যখন এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে পাকিস্তানের সঙ্গে, তাহলে এই চিকেন স্নেক অ্যাটাক করার জন্য বা এটা নষ্ট করার জন্য বাংলাদেশের সাহায্য নিতে পারে। আর সেই জন্য স্ট্র্যাটেজিক্যালি এই চিকেন স্নেকের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, এই জায়গাগুলোকে ধরে নেওয়া হচ্ছে। এবং রাজ্য, কারণ সেভেন সিস্টার আবার বলেছে নিশ্চয়ই উপদেষ্টা যে সেভেন সিস্টার দখল হয়ে যাবে, আর সেই জন্যই স্ট্র্যাটেজিক্যালি এই জায়গাগুলোকে স্পর্শকাতর বলা হচ্ছে। দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, এপাশে নিচে আলিপুরদুয়ার, এপাশে আমরা যদি দিনাজপুরে চলে আসি, দিনাজপুর এবং হাসিমারা সংরক্ষণ করতে হবে। হাসিমারাও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক এয়ার বেস আমাদের, সেই জন্য সেই জায়গাটাতেও স্পর্শকাতর হিসেবে ভাবা হচ্ছে। এবার তুমি বলছিলে দ্বিতীয় পর্যায়ে, আমি যদি দ্বিতীয় পর্যায়ের কথা বলি, একটু আগে যেমন বলছিলাম বাংলাদেশের কথা, সেই জন্য এই সীমান্তবর্তী জায়গা, এই পুরো জায়গাটা মুর্শিদাবাদ পর্যন্ত, মুর্শিদাবাদ, মালদা, এই পুরো দিনাজপুরের জায়গা, এই জায়গাটাকে আমাদেরকে সুরক্ষিত করতে হবে। আর সেই জন্য এইখানে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো বা সেখানকার স্ট্র্যাটেজিক জায়গাগুলো, সেগুলোকে স্পর্শকাতর ধরে নেওয়া হচ্ছে। সেই কারণে ইসলামপুরের নাম উঠে এসেছে, মুর্শিদাবাদের নাম উঠেছে, নদিয়ার নাম উঠে এসেছে নিঃসন্দেহে, এবং মুর্শিদাবাদের ফারাক্কার কথা, বালুরঘাটের নাম উঠে এসেছে। ঠিক, ফারাক্কার কথা বলছিলাম, কারণ ফারাক্কা এমন একটা জায়গা, ফারাক্কা যদি আমরা কোনোভাবে ফারাক্কা ক্ষতিগ্রস্ত হয় তার ব্যাপক প্রভাব পড়বে আমাদের শিল্পে, ব্যাপক প্রভাব পড়বে আমাদের বিদ্যুৎ উৎপাদনে, যে কারণে ফারাক্কার পাশাপাশি অন্যান্য শিল্পাঞ্চলগুলোর কথা মাথায় রাখতে হবে, যার জন্য দুর্গাপুর, বর্ধমান এই জায়গা, এবং দুর্গাপুর, বর্ধমান এই কারণে যে শিল্পাঞ্চল, নিঃসন্দেহে শিল্পাঞ্চল, এবং এই শিল্পাঞ্চলে যদি একবার আঘাত হানা যায় তাহলে একটা জাতির মেরুদণ্ডের উপর বড়সড় আঘাত হানা যেতে পারে। নাম আছে হলদিয়ারও, অবশ্যই হলদিয়া, যে কটা শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ বন্দর হলদিয়া, এবং এই হলদিয়া বন্দর থেকে শুরু করে আমরা যদি দেখি এই হলদিয়া বন্দর থেকে এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটাই কারণে, তার কারণ স্ট্র্যাটেজিক্যালি আমরা যদি দেখি তাহলে হলদিয়া বন্দরে যদি আঘাত হানা যায় একটা বড় অর্থনৈতিক ক্ষতি হবে। এবং সবশেষে কলকাতার কথা বলতে হবে। এই কলকাতার কথা বলতে হবে একটাই কারণ, আমাদের মেট্রো সিটি, আমাদের দেশের গর্ব কলকাতা। যে কলকাতায় এমন কিছু সৌধ রয়েছে যে সৌধগুলো বিশ্বাস করা হয় আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমাদের শিকড়, যদি তার উপর আঘাত আনা যায় তাহলে সে আঘাত হবে জাতির উপরে। যে কারণে ভিক্টোরিয়া মেমোরিয়াল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভিক্টোরিয়া মেমোরিয়ালকেও ক্যামোফ্লেজ করা হয়েছিল, হাওড়া ব্রিজ ক্যামোফ্লেজ করা হয়েছিল, সেই রকম ব্যবস্থা এবারও করা হতে পারে। তুমি হলদিয়ার কথা বললে, এছাড়াও কোলাঘাটও আছে, ফারাক্কাও আছে। এই সব গুরুত্বপূর্ণ দিকগুলোতে এই মক ড্রিলের প্রস্তুতি নিয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা কি বলছেন একবার দেখাই। যেমন রাজীব কুমার শ্রীবাস্তব, সমীর মিত্র, প্রফুল্ল বক্সি। এখন আমরা এই স্ট্রাইক করার জন্য, এটা শুধু লাইন অফ কন্ট্রোলে হবে না,
এটা হয় ওদের ইন্টারন্যাশনাল বর্ডারে হবে, আর ওদের নেভাল অ্যাসেট যেটা আছে, যেটা আরাবিয়ান সি আছে, যেখানে মার্কান কোস্ট আছে, গদার পোর্ট আছে, করাচি আছে, তার মানে নেভি, এয়ারফোর্স, স্ট্র্যাটেজিক্যাল এন্ড মিসাইল সিলো যেটা আছে ওটা অ্যাটাক করবে। তার মানে এটা ফুল ফ্লেজ ওয়ার। আমার মনে হয় দিনের টাইমে অ্যাটাকটা হবে, কিন্তু রাতের জন্য সুরক্ষার জন্য এটা করলো। রিসোর্স ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটি এটা বলি, ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটি শুধু আমাদের ডিফেন্স ফোর্সেস নয়, ওর মধ্যে মানুষের অনেকগুলো যোগদান। যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন আমি জানি, তাহলে পেছনে আমাদের কি দরকার? পেছনে আমাদের ডিফেন্স প্রোটেকশন, পেছনে আমাদের মানুষের সাপোর্ট, পেছনে আমাদের হসপিটালের সাপোর্ট, চেন আছে, লজিস্টিক চেনটা অ্যাক্টিভেট হয়ে গেছে এখন। যুদ্ধকে যদি তুমি সরাতে চাও, যুদ্ধকে যদি জিততে চাও, তাহলে অগ্রিম প্রস্তুতি দরকার, যাতে করে যারা এনিমি আছে তারা জানতে পারে যে এদের সঙ্গে যুদ্ধ করতে গেলে তার কি কি লোকসান হবে। কোনো যুদ্ধ সিঙ্গেল প্রঙ্গে হয় না, সিঙ্গেল অ্যাপ্রোচে হয় না। এখন লড়তে গেলে তিনটে ইনসিঙ্ক হতে হবে, আকাশে, স্থলে এবং জলে। অনেকেই চাইছেন যে যুদ্ধটা না হোক, খুব ভালো কথা, কারণ যুদ্ধ কোনোদিনই ভালো কিছু হয় না। তবে আমি বলবো যে অপমান, যে অন্যায়, যে নৃশংসতা ওই 26 জনের ওপরে দিয়ে গেছে, তার তো একটা জবাব নিতেই হবে, তার তো একটা বদলা নিতেই হবে। मॉक ड्रिल इसलिए कराई जाती है सिविल डिफेंस के द्वारा, ये प्रोटेक्ट करता है अपने सिविलियंस को जिनके ऊपर संकट आता है लड़ाई के दौरान, कि जिनकी प्रताड़ना बढ़ती है, लड़ाई उनकी सफरिंग और प्रताड़ना कम हो। एयर रेड आ रहा है या मिसाइल अटैक होने वाला है, पब्लिक किस तरीके से अपना ब्लैकआउट करेगी और किस तरीके से वो अपने प्रोटेक्टेड एरियाज में जाएगी। जो डेबरे में लोग धंस जाते हैं उनको निकालने का काम, रेस्क्यू ऑपरेशंस और ब्लैकआउट्स, ये सारा का सारा काम सिविल डिफेंस करती है। इसीलिए हमको ये एक्सरसाइज के ऊपर बहुत ध्यान देना पड़ेगा। আর বৈঠকের পর বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজও অজিত ডোভাল গিয়েছিলেন নিরাপত্তা উপদেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে, সেখানে দীর্ঘক্ষণ বৈঠক হয়। আগামী দিনে প্রত্যাঘাত কিভাবে হবে, কি কৌশল, কি স্ট্র্যাটেজি, কারণ যুদ্ধ যদি হয়, যুদ্ধের কতটা ক্ষয়ক্ষতি হবে, যুদ্ধ হলে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হতে পারে, এই সমস্ত আশঙ্কা রয়েছে। যুদ্ধ অত সোজা কথা নয়, কিন্তু প্রত্যাঘাত, যে যুদ্ধের দামামা সেটা জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ, সেই জঙ্গিদের বিরুদ্ধে প্রত্যাঘাতের প্রস্তুতি ইতিমধ্যেই ভারত শুরু করেছে। মক ড্রিলের প্রস্তুতি, আগামীকাল মক ড্রিল, আজকে মক ড্রিলের প্রস্তুতি বিভিন্ন রাজ্যে, কলকাতাতেও 31টি জায়গায়। আর শুধু এখানেই থেমে নেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক। এই বৈঠক চলছে এখনো। সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে। এই বৈঠকের গুরুত্ব কতটা? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক, তার কারণ আগামীকাল এই মক ড্রিল হতে চলেছে। গতকালই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছিল, এবং সেই নির্দেশিকা দেওয়ার পর সমস্ত রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা এই মক ড্রিলের প্রস্তুতি করুন, এবং তার সঙ্গে সঙ্গে ভাইটাল ইনস্টলেশনগুলিকে ক্যামোফ্লাজ করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে আজকে মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে প্রশাসনিক স্তরে কি কি পদক্ষেপ করতে হবে সে বিষয়ে এই বিস্তারিত বৈঠক ডাকা হয়েছে, এবং সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে বলে আমরা জানতে পারছি। ওকে।